বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিলেন ছেলে তারেক রহমান। শুক্রবার আসরের নামাজের পর খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিতে দুপুর থেকে গুলশান আজাদ মসজিদ ও এর আশেপাশে এলাকায় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী জড়ো হন। এছাড়া দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষও মরহুমার রুহের মাগফিরাত কামনায় শরিক হন। তারেক রহমানের পাশাপাশি মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা। জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার পুত্রবধূ শামিলা রহমান ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। অংশ নেন দোয়া ও মোনাজাতে। এছাড়া রাষ্ট্রীয় শোকের শেষ দিনেও বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। লাখো জনতার শ্রদ্ধায় সিক্ত হয়ে জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় শোকের শেষ দিন শুক্রবার সকালে কবর জিয়ারত করতে আসেন পরিবারের সদস্যরা। ছিলেন ছোট পুত্রবধূ সৈয়দা শারমিলা রহমান, নাতনি জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরাও। এ সময় শোকাহত জাইমা রহমান পরিবারের সদস্যদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। গণতন্ত্রের প্রতীক আপসী নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করেই এদিন সকাল থেকে জিয়া উদ্যানে আসেন বিএনপির নেতাকর্মীরা। ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমার ঠিকানা বাংলাদেশ, আমার ঠিকানা বাংলাদেশের মাটি এবং মানুষ। আমি বিদেশে যাব না, কিন্তু অনেকেই বিদেশে পালিয়ে গিয়েছে। দেশটির বেগম খালেদা জিয়া এই মাটি ছেড়ে যাননি। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি বেগম খালেদা জিয়ার সেই যে আদর্শ দিয়ে গিয়েছেন আমরা ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। তারা কবর জিয়ারত করার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন। ছুটে আসেন ঢাকার বাইরে বিভিন্ন প্রান্তের মানুষও। তাদের কাছে বেগম খালেদা জিয়া যেন এক আবেগের নাম। দেশপ্রেমের পক্ষে, দেশকে ভালোবাসার পক্ষে, আনকম্প্রোমাইজিং থাকা এবং সবসময় মাথা উন্নত করে রাখা, কারো কাছে মাথা নিচু করা নয়, এটা হচ্ছে খালেদা জিয়ার আদর্শ। আর আজকে আমি এখানে দোয়া করতে এসেছি। আমি ইন্না তয়না বলেছি, তারপর কুল হু আল্লাহু বলেছি। দেশমাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য সবাই দোয়া প্রার্থনা করে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে যাতে সবাই পাশে দাঁড়ায় এবং আমাদের তারেক রহমানও যাতে তার মায়ের অপূর্ণ কাজগুলো পূর্ণ করতে পারে। তারা বলছেন বেগম জিয়া দেশের মানুষের কথা চিন্তা করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ছিলেন নিবেদিত। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বাদ জুমা মসজিদে মসজিদে বিশেষ দোয়া হয়েছে। দল মত নির্বিশেষে অংশ নেন মুসল্লিরা। এদিকে 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজও দেখা যায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়। মহাকাল যাত্রায় খালেদা জিয়াকে স্মরণ করতে আজও সর্বস্তরের মানুষের শোক বইয়ে স্বাক্ষর করেছেন, লিখেছেন তাদের প্রিয় নেত্রীকে নিয়ে। পরিবার ও দলের নেতাকর্মী সহ কোটি ভক্তকে কাঁদিয়ে মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক আজ শেষ হচ্ছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও পালন করা হচ্ছে 7 দিনের একই কর্মসূচি। কেন্দ্রীয় কার্যালয়ে রাখা হয়েছে শোক বই, যেখানে শোক প্রকাশ করছেন সব শ্রেণী পেশার মানুষ। বইয়ে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সাধারণ মানুষ। বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রায় বেগম জিয়া এক অবিস্মরণীয় নাম। দলের পক্ষ থেকে এদিন বিশেষ দোয়ার আয়োজন করা হয়। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বেগম জিয়া ও তার পরিবার ও দেশের জন্য দোয়া করেন খতিব। এদিকে দেশ জুড়ে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। খুলনার টাউন হল মসজিদে বিশেষ দোয়ায় স্মরণ করা হয় দেশ ও জাতির কল্যাণে তার অবদানের কথা। সিলেটে নগরের কোর্ট পয়েন্টে দোয়ার আয়োজন করে বিএনপি। এ সময় শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
বগুড়ার বিভিন্ন মসজিদে জুমার নামাজ পরবর্তী মোনাজাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া বরিশাল, নাটোর, পটুয়াখালী, মেহেরপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, গাইবান্ধা সহ বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় বিশেষ দোয়া। শোক ও শ্রদ্ধায় স্মরণ করা হয় গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়ে আসা আপোষহীন এই মহীয়সী নারী খালেদা জিয়াকে। আসিফ খান, ডিবিসি নিউজ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ। তবে আজও তার কবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন, শোক বইয়েও স্বাক্ষর করেছেন অনেকে। এছাড়া বাদ আসর আজাদ মসজিদে দোয়ায় অংশ নেন ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতারা। দর্শক, এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানতে চাইবো আপনার কাছে, আজকে তো রাষ্ট্রীয় শোকের 3য় দিন। এই 3য় দিনেও বিএনপি আয়োজিত দোয়া মাহফিলের খবর আপনি আমাদের জানিয়েছেন। এছাড়া তার কবর জিয়ারত করেছেন বহু মানুষ। আপোষহীন নেত্রীর প্রতি এই যে এত মানুষ তাদের শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করছেন, সারাদিনের সব মিলিয়েও এই চিত্র আপনি কেমন দেখলেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। সাথী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে প্রয়াণ, তারপরে আসলে এই যে মানুষের যে আবেগ অনুভূতির যে বিষয়গুলো, সেগুলো আসলে মানে একেবারে কাছ থেকে না দেখলে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করাটা আসলে মুশকিল একেবারে। এই যে এই কয়েকদিনে আমরা দেখেছি, আজকেও আপনি যদি বলছিলেন যে রাষ্ট্রীয় শোক আজকে শেষ হলো, একই সঙ্গে দলীয়ভাবেও যে 7 দিনের যে শোক যে কর্মসূচি, সেটিও এখন পর্যন্ত অব্যাহত আছে শেরেবাংলা নগরে, সেই সঙ্গে গুলশান, এমনকি আজকে কিছু দোয়া মাহফিলেরও আয়োজন ছিল। আমরা দেখেছি যে বাদ আসর যে দোয়া মাহফিলটি গুলশানে সেন্ট্রাল মসজিদে হয়েছে, সেখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব, একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্য, সেই সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এমনটা এবং সাধারণ মানুষও আমরা দেখেছি, মুসল্লিরা এখানে অংশ নিয়েছেন এই দোয়া মাহফিলে, মোনাজাতে আমরা দেখেছি। আসলে মানুষ যারা আসছেন, বিভিন্ন এই যে উপলক্ষগুলো এক জায়গায় হচ্ছে, মানে সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সেই যে বেগম জিয়ার প্রতি যে এই যে এক ধরনের বিনম্র যে শ্রদ্ধা, সেটি আমরা তাদের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। কায় মনোবাক্যে দোয়া করতে আমরা দেখেছি। একই সঙ্গে তার যে সেই যে রাজনৈতিক যে জীবন, তার যে একেবারেই মানে এই যে একরকম বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, সেখানে ত্যাগ তিতিক্ষা আছে, তার জেল জুলুম আছে, তার নির্যাতন আছে, সেই কথাগুলো বারবার তারা সামনে নিয়ে এসেছেন। একই সঙ্গে তাদের মধ্যে প্রত্যাশার জায়গাটিও তৈরি হয়েছে যে এই যে বেগম জিয়া যেভাবে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হয়ে কাজ করেছেন, গণতন্ত্রের জন্য তিনি যে একরকম সারাটা জীবনই তিনি কাজ করে গেছেন, সেই বিষয়গুলো সামনে আসছে। এবং বর্তমান যে পরিস্থিতি প্রেক্ষাপট, সেই জায়গা থেকে তাকে ধারণ করা এবং তার যে নির্দেশনাগুলো রয়েছে এবং তার যে একরকম যে রেখে যাওয়া যে কার্যক্রম, যে স্বপ্ন, সেই বিষয়গুলোকে এখন সামনের দিনগুলোতে নিয়ে আসা, এই বিষয়গুলো বারবার আমরা দেখেছি মানুষের মধ্যে, এই বিষয়গুলো সামনে এসেছে। আর আবেগের যে বিষয়, সেটি তো বলাই বাহুল্য। এই যে শেরেবাংলা নগরে যেখানে তাকে সমাহিত করা হয়েছে, তার স্বামী শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবরের পাশেই, সেখানে একেবারেই কয়েকদিন ধরেও আজকেও কিন্তু মানুষের বেশ ভিড়, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দূর দূরান্ত থেকে তারা এসেছেন। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, কবর জিয়ারত করতে তারা এসেছেন। এখন পর্যন্ত এই যে সন্ধ্যা নাগাদ বা সারাদিনই গত কয়েকদিন ধরেই যেটি ছিল, এখন পর্যন্ত কিন্তু সেটি অব্যাহত আছে, আমরা দেখেছি একেবারেই। এই যে দোয়া মাহফিলগুলো ছিল, সেখানেও আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন মোনাজাতে, দোয়ায়। অর্থাৎ সব মিলিয়ে সর্বোপরি যে বিষয়গুলো আসলে আমরা দেখছি যে মানুষের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি যে মানে এই যে অগাধ যে ভালোবাসা, মানে এই বিষয়গুলি কিন্তু আসলে বারবার বহিঃপ্রকাশ হচ্ছে এবং তার বিভিন্ন কথাগুলোই এখন তাদের মুখে আসলে মানে তারা নিয়ে আসছে। তারা বলছেন তিনি যে দেশের জন্য, দেশের মানুষের জন্য যে ত্যাগ, যে দেশপ্রেম তিনি দেখিয়েছেন, মানে নিঃসন্দেহে একজন বিরল ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের রাজনীতিতে তার যে অবস্থান, সেটি অম্লান হয়ে থাকবে, এমনটাই কিন্তু আসলে বারবার সবাই বলছেন। এবং এই যে অভিভাবকহীন হওয়া রাজনীতিতে, সেটিও কিন্তু সামনে এসেছে। রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে একটি শূন্যতার জায়গা তৈরি হলো, সেটি কিন্তু বারবার এই মানে আপামর মানুষের কাছে এসেছে। আমরা দেখেছি এই যে তার এই শোক, অর্থাৎ এই কয়েকদিনে তার প্রয়াণের পরে
এই যে শোক যে একটি বিহ্বলতা অবস্থা, শোক স্তব্ধতা, সেটি এখনও মানুষের মধ্যে সমানভাবেই কিন্তু বিরাজমান। সাথী, জি আনোয়ার, আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাইবো। রাষ্ট্রীয় শোক আজ শেষ হলেও বিএনপির দলীয় শোক কর্মসূচি চলবে আগামী 7 দিন। সেক্ষেত্রে দলীয় কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সাথে দলীয়ভাবে একেবারেই 7 দিনের যে শোক কর্মসূচি ঘোষিত হয়েছে, দলীয়ভাবে সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা দেখেছি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে গুলশানে যে গুলশান কার্যালয়, সেটি অর্থাৎ সেখানে কালো ব্যাজ ধারণ করা কর্মীদের মধ্যে সেটি রয়েছে, পতাকা অর্ধনমিত রাখা, এই কর্মসূচিগুলো এখনও অব্যাহত আছে। এবং কি আজকে যেহেতু শুক্রবার জুমার দিন ছিল, দেশব্যাপী যে দোয়া মোনাজাত, দোয়া মিলাদ মাহফিলের যে আয়োজন সেটি দেশব্যাপী হয়েছে। এবং দলের পক্ষ থেকে যেটি আসলে বলা হয়েছে সেটি আমরা দেখেছি যে অর্থাৎ দলের বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে শুরু করে সর্বস্তরের যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে তাদের যে শোক যে পালন সেটি অব্যাহত আছে। এবং এটিও বলা হয়েছে দলের পক্ষ থেকে, অর্থাৎ যার যার মতো করে নিজ নিজ এলাকাতে অর্থাৎ তাদের মতো করেই এই কর্মসূচিগুলো তারা পালন করবে, এই শোক কর্মসূচি। একই সঙ্গে সেখানে দোয়া মাহফিল থাকবে। আমরা দেখেছি অর্থাৎ এই যে নির্দেশনার যে জায়গাগুলো রয়েছে সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে। এটি 7 দিন ব্যাপী নেতাকর্মীদের মধ্যে থাকবে। সেটি বিভিন্ন মানবিক যে জায়গা, মানবিক যে কাজগুলো আছে সেই কাজগুলো এই শোক কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ এটি বলাই হয়েছে যে বিভিন্ন ইউনিট বা প্রান্তিক পর্যায়ে যে যেখানে আছেন, যেভাবে আছেন, তারা তাদের মতোই করে আসলে এই শোকটি তারা পালন করবেন, এমন একটি নির্দেশনা কিন্তু এখন পর্যন্ত আছে। সাথী, আনোয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। তার কবর জিয়ারতে যাচ্ছেন ছেলে তারেক রহমান। দর্শক, এ নিয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব পান্থ, তারেক রহমান ইতিমধ্যে পৌঁছে গেছেন কবর জিয়ারত করতে। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? নেতাকর্মীরা কি বলছে? সাধারণ মানুষ যারা আসছে তাদের প্রতিক্রিয়া কি? সাথে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঠিক আমার পাশে। বিশেষ করে সারা দিনব্যাপী তো মানুষ ছিলই, সকাল থেকে শুরু করে দুপুর, এবং যেহেতু আজ শুক্রবার, সেই শুক্রবারের কারণে কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে, স্বজন নিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু আসলে ভিড় করেছেন। বিশেষ করে একটিবার দেখার উদ্দেশ্যে তারা আসেন। আমি যদি আমার পাশের চিত্রগুলো একটু যদি দেখাই, সারা দিনব্যাপী যে মানুষগুলো এসেছে প্রত্যেকটি মানুষই কিন্তু আসলে ফুলের তোড়া নিয়ে এসেছে। বিশেষ করে রাজনৈতিক থেকে শুরু করে অরাজনৈতিক সকল ধরনের সংগঠনের যারা ছিলেন, ব্যক্তিবর্গ যারা ছিলেন, তারা কিন্তু আসছেন এখানে এবং কবর জিয়ারত করছেন। এবং কবরে জিয়ারত করার পর তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং সব মিলিয়ে যদি বলি যে আসলে দুপুরের পর থেকে, বিশেষ করে জুমার নামাজের পরবর্তী সময় থেকে বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতারাও এসেছিলেন কবর জিয়ারত করতে। বিশেষ করে মির্জা আব্বাস থেকে শুরু করে আব্দুস সালাম, তারাও কিন্তু এসেছিলেন। এর পাশাপাশি সাধারণ মানুষের কথা তো বলবোই। সাধারণ মানুষ যারা জানাজায় অংশ নিতে পারেননি মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজাতে, তারা কিন্তু আসলে তার কবরটিকে একটিবার দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। বিশেষ করে অনেকে উত্তরবঙ্গ থেকে আসছেন, কেউ সিলেট, চট্টগ্রাম থেকে আসছেন। এবং তারা এসে জিয়া উদ্যানে বিশেষ করে মরহুমা বেগম খালেদা জিয়ার কবরটি তারা জিয়ারত করছেন, ফুল দিচ্ছেন এবং ছবি তুলছেন স্মৃতি হিসেবে। তবে দলীয় নেতাকর্মীর কথা যদি বলি, দলীয় নেতাকর্মীরাও কিন্তু আসলে তারা আসছেন এবং তাদের সাথে বিশেষ করে মরহুমা বেগম খালেদা জিয়ার যে স্মৃতিটুকু, সেই স্মৃতিটুকু কিন্তু তারা স্মরণ করছেন। এবং আমরা দেখছি যে বিশেষ করে সন্ধ্যা নাগাদ এখানে কিন্তু আরও ভিড় দেখা যাচ্ছে এবং দূর দূরান্ত থেকে যে সকল মানুষেরা আসছেন, পাশাপাশি রাজধানীবাসী যারা ছিলেন, সাধারণ মানুষেরা যারা ছিলেন, তারা কিন্তু আসলে ভিড় জমাচ্ছেন মরহুমা বেগম খালেদা জিয়ার এই সমাধিস্থলে। যদি একটু বলি যে বিশেষ করে মরহুমা বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপোষহীন নেত্রী যাকে বলা হয়, তিনি কিন্তু কথা রেখেছেন। এবং সাধারণ মানুষ যেটি বলছে যে বিশেষ করে তিনি বলেছিলেন একটা সময় তাকে অনেক প্রলোভন দেখানো হলেও তিনি দেশের মানুষকে ছেড়ে তিনি যাননি। তবে এই মানুষটি যখন সারা দেশের মানুষকে ছেড়ে সৃষ্টিকর্তার ডাকে চলে গিয়েছেন পরপারে, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষেরা বলছেন যে আসলে এমন আপোষহীন মানুষ হয়তো বা পৃথিবীতে আর কেউ আসবে না। তবে যদি বলতে হয় এমনটি যে আসলে মরহুমা বেগম খালেদা জিয়া তিনি চলে গিয়েছেন, তবে রেখে গিয়েছেন ইতিহাস, গড়ে গিয়েছেন ইতিহাস। এমনকি তিনি এবং সর্বশেষ যদি আমি একটু বলি,
বিশেষ করে যে মানুষগুলো আসছে এখানে বেগম খালেদা জিয়া তিনি যে তার অনবদ্য ভূমিকা রেখে গিয়েছেন এই সমাজের প্রতি সেই কথাগুলোই কিন্তু তারা বলছেন। তবে পরবর্তীতে যদি কোনো নেতৃবৃন্দ আসে কিংবা পরবর্তী কোনো ঘটনা হয় সেটি অবশ্যই সাথে আপনার মাধ্যমে জানিয়ে দিব। হাসিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজনীতির অভিভাবক, গণতন্ত্রের বাতিঘর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার বিদায়ে যে শূন্যতা তৈরি হলো তা কতটুকু পূরণ করা সম্ভব, চ্যালেঞ্জই বা কি? বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার অনুপস্থিতি যেমন রাজনীতিকে এক ধরনের শূন্যতায় ফেলেছে, তেমনি বিএনপিকেও মোকাবেলা করতে হবে নানা চ্যালেঞ্জ। তবে দলটির নেতারা বলছেন বিএনপির নেত্রীর প্রতি মানুষের অসীম ভালোবাসায় আরও শক্তিশালী হবে দল। সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। ৪১ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। ক্যারিসমেটিক নেতৃত্ব গুণে মানুষের হৃদয়ে জায়গা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে। ধৈর্য, একাগ্রতা, আপোষহীন নেত্রী হিসেবে তিনি যেমন সমাদৃত হয়েছেন, একইভাবে ব্যক্তিগত দক্ষতায় দলকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ রাখতেও বড় ভূমিকা ছিল বেগম জিয়ার। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি। দেশের রাজনীতি যখন এক সন্ধিক্ষণে, তখনও অভিভাবকের ভূমিকায় খালেদা জিয়া। গণতন্ত্রের বাতিঘর বলতে তিনি। বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়াকে কেন্দ্র করেই যখন আবার গণতন্ত্রে ফেরার পথ সুগম হচ্ছিল, ঠিক সেই সময় তার প্রস্থান অপূরণীয় ক্ষতি। তিনি হলেন শুধু বাংলাদেশের নয়, তৃতীয় বিশ্বের একজন অবিসংবাদিত নেতা। 1982-83 সালের দিকে তিনি রাজনীতির মঞ্চে আবির্ভূত হন এবং বিএনপির হাল ধরেন। তিনি পরিণত হয়েছিলেন বাংলাদেশের একজন অভিভাবকে। জাতির সংকটময় মুহূর্তে তিনি দিক নির্দেশনা দিতে পারতেন। আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা সেই সুযোগটা হারালাম। আল্লাহু আকবার। জাতীয় রাজনীতির পাশাপাশি খালেদা জিয়ার শূন্যতায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিএনপিকেও, মত বিশ্লেষকদের। খালেদা জিয়া অন্তত তার মৃত্যুর আগে দেখে গেলেন যে এই দেশের বুকে 15.5 বছরের জন্য যে ফ্যাসিবাদী স্বৈরশাসন জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই স্বৈরশাসনের অবসান হয়েছে। তিনি চলে গেছেন, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে, তার কর্মকাণ্ড রয়ে গেছে, তার দল রয়ে গেছে। দেশবাসীর মধ্যেই তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। বিএনপিকেও নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে সামনের দিকে তাদের যেতে হবে। সেই ক্ষেত্রে বিএনপির জন্য এটা একটা বড়, আমরা বলবো যে চ্যালেঞ্জের জায়গায় তারা পড়েছেন। তারেক রহমানের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে কয়েকটা জিনিস তার জন্য বাড়তি সুবিধা হবে। একটা হলো যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান। তারেক রহমান রাজনীতিক হিসেবে পরিপক্ক হয়েছেন উল্লেখ করে আদর্শিক জায়গা ঠিক থাকলে সব চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। অনেকেই এখনো আছেন যারা তার বাবার আমল থেকে রাজনীতি শুরু করেছিলেন, ঘনিষ্ঠ ছিলেন, এখনো তারা দলে আছেন। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে তিনি কাজে লাগাতে পারবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় বিএনপি। বেগম খালেদা জিয়ার দর্শনকে ধারণ করে এগিয়ে যাবে দেশ, এসব কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে প্যারেড মাঠে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। আমির খসরু আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে, মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে হবে সবাইকে মিলে। বেগম খালেদা জিয়া চলে গেছেন দক্ষিণ এশিয়ার মানুষকে কাঁদিয়ে, তবে রেখে গেছেন তার দর্শন ও আদর্শ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ হবে রেইনবো নেশন। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, মন্থর অর্থনীতির চাকা, শৃঙ্খলা নেই আর্থিক খাতে, চড়া জিনিসপত্রের দাম, উত্তপ্ত রাজনীতির মাঠ, প্রতিবেশী দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক, এত সব চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে নতুন বছর 2026। বিশ্লেষকরা মনে করেন 2026 হবে বাংলাদেশের জন্য ভীষণ চ্যালেঞ্জিং।
নানা ইস্যুতে উত্তাল রাজনীতির মাঠ। দাবি আদায়ের আন্দোলনে চিরচ্যাপ্টা তিলোত্তমা ঢাকা। প্রতিবাদের আগুন যেন পৌষের শীতকেও হার মানায়। ওসমান হাদি হত্যার বিচারের দাবি, তার সঙ্গে নির্বাচনী ডামাডোল। নতুন বছরে আন্দোলনের রাশ টেনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনই যেন বড় চ্যালেঞ্জ। স্বাধীনতা সার্বভৌমত্ব অব্যাহত রাখতে হলে এই নির্বাচনের কোনো বিকল্প নেই। সব দলই নির্বাচন করার জন্য আগ্রহী, এবং তারা আগ্রহী বললে তারা চেষ্টা করছে বিভিন্ন ধরনের জোট বা অ্যালায়েন্স গঠনের জন্য। এগুলি শুভ লক্ষণ। শত বাধা পেরিয়ে একটি নির্বাচিত সরকার ফেব্রুয়ারিতে ক্ষমতায় বসলেও তাদের জন্য কঠিন হবে আইন শৃঙ্খলা বাহিনীর পুনর্গঠন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। যে পর্যায়ে তারা নিরাপত্তা পরিস্থিতি তারা পাবে এবং যে ধরনের বাহিনী দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে, এই দুইটার ভিতরে বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে। গোয়েন্দা নজরদারির যে দক্ষতা বা সক্ষমতা আমাদের থাকা দরকার, সেখানেও একটা শিথিলতা এবং দক্ষতার অভাব দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবার আগে নিশ্চিত করতে হবে সকলের জন্য কাজের সুযোগ। মূল্যস্ফীতির লাগাম টানা, ভঙ্গুর আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানো, জ্বালানির অনিশ্চয়তা দূর করে আমলাতান্ত্রিক জটিলতা মোকাবিলা করাই চ্যালেঞ্জ। বেসরকারি খাতের আত্মবিশ্বাস, ইনভেস্টর কনফিডেন্স, বিজনেস কনফিডেন্স তলানিতে চলে গেছে। নতুন সরকারকে ইনফ্লেশনকে 6% নামানোর চেষ্টা করে যেতে হবে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 32-33 বিলিয়ন কিভাবে পার হবে সেই জায়গায় ফোকাস রাখতে হবে, টাকার মান ধরে রাখতে হবে। কর্মসংস্থান বলেন অথবা অর্থনীতির জিডিপির কন্ট্রিবিউশনে বলেন, উইদাউট প্রাইভেট সেক্টর কোনো গভর্নমেন্টই সামনের দিকে এগোতে পারেনি, সামনের দিকেও পারবে না। একটি নির্বাচিত সরকার এসে ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, এটাকে কন্ট্রোলে নিয়ে আসা। সেকেন্ড হলো এনার্জি ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করা। নতুন বছরে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে প্রতিবেশী দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক। আন্তর্জাতিক রাজনীতিকে সমঝে চলে কৌশলে দেশের স্বার্থ রক্ষায় দক্ষতা দেখাতে না পারলে 2026 হতে পারে ঝুঁকির বছর। বিভিন্ন দেশে ভিসা পেতে আমাদের বেগ পেতে হচ্ছে। এই ইমেজ ক্রাইসিস থেকে বাংলাদেশকে বের করে আনা, ভারতের সাথে আমি মনে করি না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলে 13ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্ক একেবারে রিসেট হয়ে যাবে, তা না। বাংলাদেশকে ডাইভার্সিফাই করা দরকার তার ফরেন পলিসি। নতুন বছরে হাতের নাগালে আনতে হবে জিনিসপত্রের দাম, নিয়ন্ত্রণে রাখতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গড়তে হবে শান্তিপূর্ণ বাংলাদেশ। আর এজন্য কেবল রাজনীতিবিদ নয়, প্রয়োজন প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিন আজ বিভিন্ন জেলায় রিটার্নিং অফিসাররা প্রার্থীদের বৈধতা ও অবৈধতা যাচাই করছেন। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় স্বাক্ষরের তারিখে গরমিল থাকায় তার প্রার্থিতা বাতিলের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। এদিকে যুদ্ধাপরাধ আদালত অবমাননার অভিযোগের মামলায় যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় কক্সবাজার 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আসাদের প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এদিকে বগুড়া 1 আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম এবং আহসানুল তৈয়ব জাকিরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেত্রী লিপির প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপি সহ 4 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশে এক সদস্য নিজের অস্ত্রের গুলিতে মারা গেছেন। এ বিষয়ে ফুলবাড়ি থানায় একটি অপমৃত্যু মামলা করেছে বিজিবি। নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন। তিনি ঝিনাইদহ সদর উপজেলা খাজুরা এলাকার বাবুল মণ্ডলের ছেলে। পুলিশ ও বিজিবি সূত্র জানায় 15 বিজিবি ব্যাটালিয়ন সদস্য নাসিম উদ্দিন ফুলবাড়ি উপজেলার গঙ্গারহাট ক্যাম্পে বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আচমকা গুলির শব্দ শুনে সহকর্মীরা এসে দেখেন সৈনিক নাসিম গুলিবিদ্ধ অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফুলবাড়ি থানার অফিস ইনচার্জ মাহমুদ হাসান নাইম।
আন্তর্জাতিক প্রসঙ্গ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সংঘাতে। কয়েকদিনের আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়েছেন। বিক্ষোভ দমনে ব্যবসায়ী ও বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের প্রস্তাব দিয়েছে তেহরান সরকার। পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে থাকা চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ইরানবাসীর। এরই প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে ইরানে। গেল রবিবার থেকে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। পরে এ আন্দোলন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছড়িয়ে পড়ে পুরো দেশে। গেল 3 বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় লোরেস্তান প্রদেশের একটি পুলিশ সদর দপ্তরে হামলায় হতাহতের ঘটনা ঘটে। প্রতিবাদে কয়েকটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া লুরদেগান, কোহদাস্ত ও ইস্পাহান প্রদেশেও মৃত্যুর খবর পাওয়া যায়। মানবাধিকার সংস্থা হ্যানগাও দাবি করছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ডসের দাবি, কোহদাস্তে বিক্ষোভকারীদের হামলায় আধা সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। গেল বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি খাদের কিনারে পৌঁছেছে। এ পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান সরকার। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন। সোনামণিকে নিয়েছিল আমার অনেক